সালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যে দাদা, আপনি তো নিজেই বলেছেন, ইউনূস বলেছে আমরা নির্বাচনী ট্রেনে উঠে পড়েছি, এখন আর কোনো সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই। আপনি নিজে মুখেই বলেছেন। আবার আপনিই বলছেন শেখ হাসিনা উনি ফিরবেন, উনি একদম ভারতীয় সুরক্ষায় ফিরবেন। এটা কিরকম দ্বিমত হয়ে যাচ্ছে না, কন্ট্রাডিক্ট করছে দুটোকে। ঠিক, যদি আপনাদের এটা মনে প্রশ্ন জাগে, তাহলে সেই প্রশ্ন সঠিক উত্তর দেওয়ার দায়িত্বও আমার। আমি যখন ভিডিও করেছি, এখন যে ভিডিও আমি করি পুরো দায়িত্ব নিয়ে করি, পরে প্রমাণ হয় যে আমার ভিডিও সত্যি না মিথ্যে। এবার আমি আপনাদের কতগুলো ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স আমি গতকাল থেকে আজকে অবধি যা যা হয়েছে আমি জানাই, তাহলে আপনারা বুঝে যাবেন যে পিকচার আমি বাকি হ্যাঁ মেরে দোস্ত। আপনি পৃথিবীতে এমন কোন নির্বাচন দেখেছেন, নির্বাচন ঘোষণা হয়েছে অথচ তার গণনার তারিখ ঘোষণা হয়নি, তার ফলাফলের তারিখ ঘোষণা হয়নি? একটা ক্লাবের নির্বাচনও যদি হয় তাহলেও তার একটা ডেট হয়, তার ভোট গণনার দিন ঠিক হয়, তার বিজয়ী প্রার্থীর নাম ঘোষণার দিন ঠিক হয়। এটাই হচ্ছে নর্মাল নিয়ম। সেটা কোঅপারেটিভ বলুন, ক্লাব নির্বাচনী বলুন, কোনো সংগঠন বলুন, কোনো ক্লাব বলুন, কোনো সরকার বলুন, সব দেশেই তাই একই নিয়ম। কিন্তু এখানে শুধু নির্বাচনের দিন ঘোষণা হয়েছে, তার মানে ইচ্ছে করেই করা হয়েছে নির্বাচনটা হবে না। তাই জন্যই আমি বলি এই নির্বাচন হবে না। উনি যতই বলুন নির্বাচনী ট্রেনে উনি উঠে পড়েছেন, ওনার কথায় কাজে কোনো মিল নেই, আর ওনার হাতে এখন কিছু নেই। সব চলে গেছে জামাতিদের হাতে এবং এনসিপি চ্যাংড়া ম্যাংড়া যত গুন্ডা আছে তাদের হাতে। দেশ এখন তাদের কবজায় পড়ে গেছে, আপনারা হয়ে গেছেন তাদের হাতে জিম্মি। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে ভারতবর্ষ, এবং ভারতবর্ষ আপনি চারদিকে তাকালেই বুঝতে পারবেন যে সীমান্তে খোঁজ খবর নিন যে কি কি হচ্ছে না হচ্ছে। এবার ভেতরে কি কি হচ্ছে সেই দিকে আমি আস্তে আস্তে আপনাদের আসছি। আমি প্রত্যেকটা কিন্তু আপনাদের দেশের খবর এবং আপনাদের মিডিয়া কতটা প্রকাশ করেছে আমি জানি না, আমি আস্তে আস্তে বলছি। আজকে গতকালকে ভোরবেলা রাত্রিবেলাতে একটা ঘটনা ঘটে সেন্ট মার্টিন দ্বীপে। সেখানে একটি হোটেলে একটি মার্কিন নাগরিক ছিলেন, তিনি মার্কিন সেনার টপ অফিসিয়াল। তাকে হঠাৎ হোটেলের ঘরে মৃত পাওয়া যায়। সেই খবর পাওয়া মাত্র ওয়াকার উজ্জামান ভোরবেলাতে এই শীতের সকালে তড়ি ঘড়ি করে একেবারে সেন্ট মার্টিন দৌড়ান এবং যথারীতি আপনার হোটেল ওয়েস্টিনে যেরকমভাবে মার্কিন সেনা হেলিকপ্টার দিয়ে তাকে নিয়ে গেছিল, এখানেও কোনো রকম ময়না তদন্ত ছাড়াই তার মরদেহ নিয়ে চলে যাওয়া হয়েছে। আপনারা খবর নিন, যদি ভুল প্রমাণিত হয় তাহলে আপনারা আমাকে বলবেন যে হ্যাঁ আপনি এরকম ভুল বলেছেন। এখন আমি বলি না যে একটা কোভার্ট অপারেশন হচ্ছে, এগুলো কে করছে আমি বলতে পারবো না, কিন্তু এগুলো কোভার্ট অপারেশন হচ্ছে। আর কোভার্ট অপারেশন আমি বলেছি যে কোনো দিন হত্যাকারীকে ধরা যাবে না, কারণ 100 টাকা যদি খরচা হয় একটা অপারেশনে, 80 টাকা খরচা হয় ফুটপ্রিন্ট মেটানোর জন্য, মানে প্রমাণ মেটানোর জন্য, আর 20 টাকা খরচা হয় তাকে মারার জন্য। ফলে 80 টাকা যে খরচা হয় সেটা হচ্ছে ফুটপ্রিন্ট মেটানোর জন্য। সেই ফুটপ্রিন্ট কোনোদিন কোনো গোয়েন্দা সংস্থার, মানে দামি গোয়েন্দা সংস্থার কেউ কোনোদিন ধরতে পারবে না। এখন এটা রাশিয়ান এজেন্টরা করেছে নাকি করেছে নাকি আপনার টার্কি করেছে নাকি আবার সিআইএ নিজে থেকে করেছে, এটা আমি বলতে পারবো না। তবে এই ঘটনা ঘটেছে। আজকে সকালবেলা 6:30 নাগাদ হঠাৎ আপনাদের এই
অ্যাটলান্টা ওশান শিপে হঠাৎ আগুন ধরে যায়, সেখানে 3 জন মারা যায়। শিপ যাচ্ছিল নিজের মতো, সেন্ট মার্টিন দ্বীপে যাচ্ছিল, সেখানে পর্যটক ছিলেন, কিন্তু বেছে বেছে 3 জন এমন মারা যান তারা বিতর্কিত ব্যক্তি। এবার আপনারা খোঁজ নিন সেই বিতর্কিত ব্যক্তি কারা। আজকে আপনার 1 মিনিট ওয়েট করবেন। গতকাল কয়েকদিন আগে আমাদের সার্জিও গোর, ভারত থেকে যিনি মার্কিন মেসেজটা পৌঁছে দিয়েছিলেন মোহাম্মদ ইউনূসের কাছে যে এই 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 জিনিসগুলো করতে হবে, তার মধ্যে দুটো জিনিস ছিল, দুটো মানে দাবি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। এক হচ্ছে হাদির যা জানা যায় যে 2 জন বিতর্কিত ব্যক্তিকে দেখা গেছিল, একদম হচ্ছে জসিমউদ্দিন রহমানি আর এক হচ্ছে আতাউর রহমান বিক্রমপুরী। আতাউর রহমান বিক্রমপুরী তিনি অ্যারেস্ট হয়েছেন, সে খবর আপনারা সবাই জেনে গেছেন। কারণ আতাউর রহমান বিক্রমপুরী অ্যারেস্ট হওয়ার আগে তিনি একটা ভিডিও বার্তা একটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন, তার ভিডিওটাও আমার কাছে আছে। সেখানে তিনি বলেন যে আমি যা করেছি সেইটা হচ্ছে সার্জিস নাহিদ এবং নাসিরুদ্দিন পাটোয়ারি এদের উস্কানিতে আমি এবং সমস্ত মুমিনরা এই সমস্ত মব সন্ত্রাস যা করেছি, আজকে আমি যদি অ্যারেস্ট হই তাহলে তারা অ্যারেস্ট হবে না কেন, এই দাবি তিনি তুলেছেন। তারপরে তিনি অ্যারেস্ট হয়েছেন, তিনি বলেছেন 164-এ আমি জবানবন্দি দেবো, 164-এ ম্যাজিস্ট্রেটের সামনে তার জবানবন্দি নেওয়া হবে। ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে, নির্বাচনী ট্রেনে উঠে গেছেন, কিন্তু ঘটনা এদিকে ঘটে যাচ্ছে। যা যা ইউএস আর ইন্ডিয়া চেয়েছিল ঠিক তাই তাই হচ্ছে। আচ্ছা, এইবার মানে আজকে আমাদের ভোর বা কালকে রাতে তো হয়েছেই, মানে এক দফা তো আমাদের বিদেশ মন্ত্রক থেকে আমাদের বলা হয়েছে, আজকে সকালবেলা আবার রণধীর জয়সওয়াল আবার একটি বিশেষ বৈঠক ডাকেন, মানে সাংবাদিক বৈঠক ডাকেন। সেখানে তিনি আবার বলেন যে আরো একজন হিন্দু যুবক মারা গিয়েছেন, তার নাম হচ্ছে, এই ঘটনা ঘটেছে চাঁদপুরে গতকাল রাতে, তার নাম হচ্ছে অনিক দাস, বয়স হচ্ছে 28 বছর। ইনি মারা গিয়েছেন। ইনি মারা যাওয়ার পরে ভারতের কাছে খবর এসছে, ভারত তৎক্ষণাৎ একেবারে একটা বিবৃতি দিয়ে দিয়েছে যে অনেক হয়েছে, আর কিন্তু সহ্য করা হবে না। গতকালকে বিবৃতিটাও আপনারা যদি চান আমি আপনাদের ছোট করে একটা লাগিয়ে দিতে পারি, আলাদা করে আপনারা দেখে নিতে পারেন। সেখানে কি কড়া বিবৃতি জারি করা হয়েছে, ইউ মাস্ট হ্যাভ টু পে, মানে আপনাদের মূল্য চোকাতে হবে। এটা একদম বিদেশ মন্ত্রক থেকে পরিষ্কার বলে দিয়েছে। আপনাদের খবরের কাগজ মিডিয়া কি বলবে না বলবে আমি জানি না, আমি পুরো ভিডিওটা আপনাদেরকে তুলে দেবো, পরের একটা কোনো এতে স্লটে আমি তুলে দেবো। পুরো ভিডিওটা ইংরেজি হিন্দিতে আছে, আপনারা দেখে আপনারা শুনে নেবেন নিজে পেতে, যে জাস্টিস হবে, ভারত জাস্টিস করবে। তার মানে ভারত যেটা করবে সেটা জেনে বুঝেই করবে। এদিকে আপনাদের কিরানীগঞ্জে এখন তো সব পাকিস্তানি আইএসআই যা যা করছে, পাকিস্তানি আইএসআই করছে। আপনাদের মাদ্রাসাগুলো বলেন শিক্ষা টিক্ষা সমস্ত কিছু হয়, ওখানে শিক্ষিত ছাত্র তৈরি হয়, তা মাদ্রাসায় কি হচ্ছে, বোমা বানানো হচ্ছে। এই কিরানীগঞ্জে গতকাল বোমা বানাতে গিয়ে একদম 5 জন মারা গেছে, আহত হচ্ছে, মানে জোনা 10-12 বোধহয় আহত হয়েছে। একসঙ্গে বেশ কয়েকটা বোমা অসতর্কবশত ফেটে যায়, ফেটে গিয়ে এই কাণ্ডটি ঘটে। এখন এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশের বুকে হয়ে চলেছে। তারপরে ধরুন ময়মনসিংহের আপনার 300 বছরের পুরনো একটা মাজার ছিল, সেই মাজারটা ভেঙে ভাঙচুর করা হয়েছে। সেখানে এই গন্ডগোলের মধ্যে মহসিন নামে
35 বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সারা বাংলাদেশ জুড়ে কিন্তু একদম মানে এই অস্থির পরিস্থিতি রয়েছে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে তারেককে নিয়ে তো এত কিছু হলো, এবার আমি বলেছিলাম যে তারেক রহমান তিনি দেশে ফিরলে পরে জামাতের সঙ্গে তার গন্ডগোলটি লাগবে, কারণ জামাত বুঝতে পারবে বিএনপি এখানে সব মধু খেয়ে যাবে, আর আওয়ামী লীগ তো আসবেই, আওয়ামী লীগ ভারত ঢোকাবেই, আওয়ামী লীগ খেলে পরে দুজনের মধ্যে মধু আর গুড়ের সম্পর্ক হয়ে যাবে, তাহলে পরে আমরা হয়ে যাব আমের ছোলা, তাহলে পরে আবার কি হবে না সন্ত্রাস হবে, অবিচ্ছিন্নভাবে সন্ত্রাস হবে। কিন্তু এটা আমি 15 দিন আগে বলেছিলাম। তাই সেই সন্ত্রাসের প্রাথমিক পর্যায় শুরু হয়েছে। গতকালকে যাওয়ার কথা ছিল তারেক রহমানের ওই আপনার ওই জুলাই যোদ্ধাদের দেখার কথা ছিল হাসপাতালে। তা হাসপাতালে দেখা করার কথা ছিল, সমস্ত হাসপাতাল আর কি মানে অবরুদ্ধ করে দিয়েছে। অবরুদ্ধ করে এই এনসিপি এবং জামাত এনসিপি এবং জামাত এরা দুপক্ষ মিলে একবার তারেককে গালি গালাজ করে দালাল ফালাল বলে ওখান থেকে তারেককে তাড়িয়ে দিয়েছে। তারেক রহমান কিন্তু জুলাই যোদ্ধাদের হাসপাতালে দেখতে যেতে পারেনি। আজকে তার কর্মসূচির মধ্যে রয়েছে সেটা হচ্ছে হাদির যে কবরস্থান, সেই কবরস্থান এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখানে যেখানে কাজী নজরুলের মরদেহ শায়িত রয়েছে তার পাশে যে কবর দেওয়া হয়েছে সেখানে গিয়ে তার শ্রদ্ধা দেখানোর কথা ছিল। আজ সকাল থেকে আর সেখানে একেবারে মানে আপনার শাহবাগ, আজিজ সুপার মার্কেট এলাকা, নীলক্ষেত, আরো এই সমস্ত এলাকায় সমস্ত ধরে আর কি মানে জমায়েত করে সমস্ত ব্লক করে দেওয়া হয়েছে, কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতি হয়ে রয়েছে। এখন ওয়াকারুজ্জামানের হঠাৎ কি হলো প্রশ্ন সর্বত্র সেইটা যে ওয়াকারুজ্জামানকে কে নির্দেশ দিল যে তাড়াতাড়ি গিয়ে আমাদেরকে বডি ব্যাগে তুলে আমাদেরকে হেলিকপ্টারে তুলে দাও। ওয়াকারুজ্জামান দেখা যাচ্ছে খালি গায়ে মানে হাফ শার্ট পরে তার সঙ্গী সাথীদের নিয়ে একটি বোটে করে সামনের দিকে দাঁড়িয়ে তিনি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাচ্ছেন এই শীতের সকালে বেলা। তাহলে কি এমন তাড়াতাড় ছিল? তার মানে মার্কিনদের ওখান থেকে খবর এসেছিল যে এখানে মারা গিয়েছে, তুমি তাড়াতাড়ি বডি কোন রকম পোস্টমর্টেম না করে একেবারে বডি ব্যাগে পুরে আমাদের হেলিকপ্টারে তুলে দাও। খেলা জমে গিয়ে, তাই বলছি পিকচার আবি বাকি হ্যায় মেরে দোস্ত, এখনো দেখতে থাকুন। অনেক ঘটনা ঘটবে, আপনার নির্বাচন হবে না। ওই যে একটা শর্ত বললাম, আপনারা নিজেরা ভেবে দেখুন, সব নাম জমা পড়ছে কিন্তু নির্বাচনের গণনা দিন ঠিক হয়নি, ফলাফলের দিন ঠিক হয়নি। তাহলে পরে সেই নির্বাচন কি করে হবে? নির্বাচন হবে বলে লাপালেই হলো, আর আপনারা বাঙ্গুর দল সব লাপাতে শুরু করে দিন, নির্বাচন হয়ে যাচ্ছে। আর নির্বাচন হওয়াতে একটা পদ্ধতি আছে মশাই, এই পদ্ধতিটা মানতে হবে। যে যাই হোক, আপনারা আমায় মাঝে মাঝে বকাবকি করেন, আমিও আপনাদের বকাবকি করি, এটা একটা রেসিপ্রোকাল হয়ে গেছে। দুজনকেই বকাবকি করি, কিন্তু দুজনকে ভালোবাসি। আলটিমেটলি এন্ড অফ দ্য ডে আমরা দুজনকে ভালোবাসি। এই মুহূর্তে আপনাদের সামনে 3টি বিষয় নিয়ে কথা বলবো একসঙ্গে। 1, তারেক রহমান শীঘ্রই বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে যাবেন। 2, কংগ্রেস নেতা শশী থারুর শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় মোদীকে আবার অভিনন্দন জানালেন। 3, আওয়ামী লীগের কতিপয় মানুষ কেন ভারতের উপর ফুঁসছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে 25শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 17 বছর পরে দেশে এসে ইতিমধ্যে তার বিভিন্ন রকম কর্মসূচি চলছে। 25-এ চলেছে, 26-এ চলেছে, আজকে 27-এ চলছে। হঠাৎ করে একদিন শুনবেন যে এর মধ্যে তারেক রহমান
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে যাচ্ছেন। আমরা শুরুতেই তিনি যেদিন এলেন সেদিনই আমরা আলামত পেয়েছি তার প্রথম বক্তব্য দেশের মাটিতে সূচনা বক্তব্যে সত্যিকার অর্থে আওয়ামী লীগ নিয়ে খুব জোরালো কোনো বিষোদ্গার করেননি। আমি এটি নিয়ে তার বক্তব্য নিয়ে একটা আলাদা কন্টেন্ট করেছি। তারেক রহমান দেশে এসেছেন, তাকে স্বাগতই জানাচ্ছি, তাকে প্রশংসাই করছি প্রথম দিনের কর্মকাণ্ড। এবং তিনি যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যদি আমাদের স্বাধীনতার, আমাদের মুক্তির মহানায়ক হিসেবে যদি স্বীকৃতি দেন, যদি মানেন, তাহলে আমি তারেক রহমানের প্রশংসা করবই। আপনি আওয়ামী লীগ করেন, আপনি যতই আমাকে গালি দেন না কেন, আমার বঙ্গবন্ধুকে যিনি মানবেন, আমার মুক্তিযুদ্ধকে যিনি মানবেন, যিনি আমার স্বাধীনতাকে মানবেন, আমি তার প্রশংসা করব। কাজেই অবাক হওয়ার কিছু থাকবে না যে তারেক রহমান যদি ভোটের আগেই, আমি বলবো না যে 3 দিন পরেই তিনি যাচ্ছেন, এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি যে কবে যাবেন, তবে আলাপ আছে যে তিনি বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে যাবেন। এবং আমি বলবো তারেক রহমানের যাওয়া উচিত। বাংলাদেশে যদি ভিন্ন ধারার রাজনীতির চর্চা না করতে পারেন তারেক রহমানের কি পরিণতি হবে আমি বলতে পারবো না। তারেক রহমান এই দেশে থাকবেন নাকি কোথায় থাকবেন? কারণ বাংলাদেশ হানাহানির চূড়ান্ত পর্যায়ে গেছে। এই হানাহানি শেষ করতে হবে, তারেক রহমানের হাতে অবারিত সুযোগ আছে, এই সুযোগটা কাজে লাগাতে হবে। আমি গত পরশু কন্টেন্টেও বলেছি যে শুধু তাই নয়, তারেক রহমানেরই আওয়ামী লীগকে ফেরাতে হবে। এখানে সাম্প্রদায়িক রাজনীতির স্থান নেই বাংলাদেশে, 2 দিনের বৈরাগী রাজনীতিরও স্থান নেই। এখানে বিএনপি রাজনীতি করবে, আওয়ামী লীগ রাজনীতি করবে। আর যদি যোগ্যতা থাকে, কেউ যদি সাইডলাইন থেকে বেরিয়ে আসতে পারে, বেরিয়ে আসার আপাতত কোনো লক্ষণ আমরা দেখিনি। এই যে এনসিপি, তাদের একটা সুযোগ ছিল, তরুণদের দল, কিন্তু তারা শুরুতেই গোড়াই গলত। তাদের দেশের 12টা বাজানোর পেছনে তারা ফ্রন্ট লাইনার, কাজে তাদের দিয়ে হবে না। কাজে আওয়ামী লীগ এবং বিএনপি আগামী দিনে রাজনীতি করবে। বিএনপি যদি ক্ষমতায় থাকে, আওয়ামী লীগ বিরোধী দলে থাকবে। আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে, বিএনপি বিরোধী দলে থাকবে। এটা মানতে হবে, নইলে 5 আগস্টে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, বিএনপির তার থেকে ভয়াবহ পরিণতি হবে। আমরা প্রত্যাশা করব তারেক রহমান সেই রাজনীতিতে এগোবেন। অন্যদিকে দ্বিতীয় খবর হচ্ছে যে ভারতীয় পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা, জাতীয় কংগ্রেস নেতা, পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বা চেয়ারপারসন শশী থারুর শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার ফলে গতকাল এক বক্তব্যে, গতকাল এক সাক্ষাৎকারে আরেকবার তিনি প্রধানমন্ত্রী মোদীকে বা মোদী সরকারকে অভিনন্দন জানিয়েছে। বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতা ও হিংসাত্মক ঘটনার নিন্দা করে শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে সরব হলেন তার সেই সাক্ষাৎকারে কংগ্রেস সাংসদ তথা বিদেশ মন্ত্রকের সংসদীয় কমিটির চেয়ারম্যান শশী থারুর। পাশাপাশি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার প্রশ্নে মোদী সরকারের প্রশংসা করতেও শোনা গেল তাকে। শশী থারুরের কথায় রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু মানবিকতার প্রশ্নে ভারত বরাবরই উদার ও দায়িত্বশীল। শেখ হাসিনার সঙ্গে ভারতের দীর্ঘদিনের সম্পর্ক এবং অতীতে দ্বিপাক্ষিক সহযোগিতায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বর্তমান পরিস্থিতিতে সম্পর্কের জটিলতা থাকলেও মানবিক আচরণকে দুর্বলতা হিসেবে দেখা উচিত নয়। তার মতে এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ায় ভারতের নৈতিক নেতৃত্বকে তুলে ধরছে এবং ভবিষ্যতে কূটনৈতিক সংলাপের পথ খোলা রাখছে। গতকাল এক সাক্ষাৎকারে শশী থারুর বলেছেন, সেদেশে দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ভারতেও প্রতিবাদ আন্দোলন হয় ঠিকই, কিন্তু এখানে কাউকে পিটিয়ে হত্যা করার মতো ঘটনা ঘটে না। কোনো হিংসার ঘটনা ঘটার উপক্রম হলে পুলিশ কঠোরভাবে তা দমন করে, সেটাই গণতন্ত্রের নিয়ম। তার মতে বাংলাদেশেও একই দৃষ্টান্ত অনুসরণ করা জরুরি। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই সময় সম্প্রতি কদিন আগে ছাত্র নেতা শরীফ ওসমান হাদিকে কেন্দ্র করে যে অশান্তি ছড়িয়েছে এবং এই অশান্তি ভারত পর্যন্ত বিস্তার লাভ করেছে, এ নিয়েও শশী থারুর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের দায়িত্ব বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। আইনহীনতা ও ভয়ের পরিবেশে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। শশী থারুর তার সাক্ষাৎকারে আরো বলেন যে নয়াদিল্লি খুব সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। থারুর জানান, ঢাকায় নিযুক্ত ভারতীয় কর্মকর্তারা সরাসরি বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং পরিস্থিতি শান্ত করতে যা কিছু সম্ভব তা করতে অনুরোধ জানাবেন। শশী থারুরের প্রতিক্রিয়া, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াতে আবারও অভিনন্দন জানালেন মোদী সরকারকে। আসলে ভারত সরকার, ভারতের সব রাজনৈতিক দল, ভারতের জনগণ আওয়ামী লীগ প্রশ্নে একাট্টা, শেখ হাসিনা প্রশ্নে একাট্টা। এই যে দেখুন, বাংলাদেশের আদালত কর্তৃক রায় হয়েছে, এরপরেও ভারতের সরকার, ভারতের রাজনৈতিক দল, ভারতের জনগণ বাংলাদেশের এই আদালতের রায় কিন্তু মানছেন না, বরঞ্চ শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে তাদের অবস্থান এবং সরকারকে তারা অভিনন্দন জানাচ্ছেন। অন্যদিকে আমি শুরুতেই, এই আলাপের শুরুতে বলছিলাম যে তারেক রহমান দেখবেন একের পর এক ক্যারিশমা দেখাতে চাইবে, বঙ্গবন্ধুর মাজার পর্যন্ত জিয়ারত করতে চাইবেন। কেন? তারেক রহমান কি এমনি এসেছে দেশে? অনেক কানাঘুষা আছে, অনেক আলাপ আছে, অনেক বিশেষজ্ঞ আলাপ আলোচনা করছেন সোশ্যাল মিডিয়াতেও, কিন্তু আসলে তারেক রহমান নেগোসিয়েশন ছাড়া যে বাংলাদেশে আসেননি, অনেক প্রভাবশালী গণমাধ্যমও এই আলাপটা করেছে যে নেগোসিয়েশনের মাধ্যমে তিনি এসেছেন। আর এই নেগোসিয়েশনের অংশ সব দলকে সাথে নিয়ে আওয়ামী লীগেররা ধৈর্য ধরুন, দেখুন, যদি কিছু না হয় তখন আপনি মাঠে নামবেন এবং মাঠে নামতে হবে আপনাদের ভেতরে ভেতরে প্রস্তুতি রাখতে হবে। এই মুহূর্তে তো প্রকাশ্যে কাজ করতে পারছেন না, সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে আপনারা নিষেধ করে রেখেছে, কাজে ভেতরে ভেতরে প্রস্তুতি নিতে হবে। যে ধরনের প্রস্তুতির কথা শোনা যায় এই বিতর্কিত প্রস্তুতি নয়, তর্কিত গঠনমূলক প্রস্তুতি নিয়ে এগোতে হবে, নইলে ফেরাটা কিন্তু কঠিন হবে। তারেক রহমান আওয়ামী লীগকে ফেরাতে বাধ্য হবেন, তার যে দেশে আসার শর্ত সেগুলোর কারণে ফেরাতে বাধ্য হবেন এবং তারই অংশ হিসেবে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে যাবেন। আবার সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে অবুঝ আওয়ামী লীগাররা, অবুঝ বা বেশি বোঝা আওয়ামী লীগাররা অনেক বেশি বুঝছেন। আমি কদিন আগে সম্ভবত আমার সোশ্যাল মিডিয়া, ফেসবুকে কিংবা ইউটিউবের একটি কন্টেন্টে বলেছিলাম যে তারেক রহমান যদি ভারতীয় নেগোসিয়েশনে বাংলাদেশে আসেন, আওয়ামী লীগাররা না আবার ভারত বিরোধিতা শুরু করে। সোশ্যাল মিডিয়ায় কতিপয়, তারা কেমন জ্ঞানী আল্লাহ জানেন এবং তারা জানেন যে তারা এখন ভারতের বিরোধিতা করছেন। তারা ভাবছেন ভারত কেন আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দিয়ে গেল না, ভারত কখনোই আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দিতে পারবে না। সাংগঠনিক অবস্থাও বাংলাদেশে এই অবস্থা নেই, অবস্থান করতে পারছে না। সরাসরি বলুন, অনলাইনে বলুন, কেন ভারত আপনাকে এই অবস্থায় আপনার উপরে নির্ভর করবে এবং আপনার উপরে নির্ভর করে থেকে কতদিন বাংলাদেশকে এইভাবে ছেড়ে দিয়ে রাখবে? আপনি কি চান যে বাংলাদেশ স্থায়ীভাবে জঙ্গি গোষ্ঠীর হাতে চলে যাক, ক্ষমতা জঙ্গি গোষ্ঠী দখল করে নিক, কিংবা ওই যে তালেবান, আফগানিস্তানের তালেবানরা যেভাবে দখল করে নিয়েছে সেই রকম একটি গোষ্ঠী দখল করে নিক? সেটি দখল করে নেওয়ার চাইতে অন্ততপক্ষে তারেক রহমান যদি থাকেন সাময়িক সময়ের জন্য, তাকে একটা ফ্রি ফেয়ার ইলেকশন দিতেই হবে, এর কোনো বিকল্প নাই। তিনি ধরে নিলাম 12 ফেব্রুয়ারি নির্বাচন করে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন, নো, কোনোভাবেই তিনি এটা কন্টিনিউ করতে পারবেন না, কারণ এই নির্বাচনটা কিন্তু নর্মাল নয়, অ্যাবনর্মাল নির্বাচন। অ্যাবনর্মাল নির্বাচনে তিনি সময় পার করে যেতে পারবেন না, সেই স্ট্রেংথ তার নেই এবং সেই স্ট্রেংথ দেশেরও নেই। কাজে একটা ফ্রি ফেয়ার ইলেকশন এবং আওয়ামী লীগ সহ নির্বাচন দিতেই হবে। আওয়ামী লীগেররা যারা বুঝতে পারছেন না তাদেরও বলবো, আপনারা ধৈর্য হারা হবেন না, আপনারা ভারত বিরোধিতা করবেন না। একটা কথা বারবার আমি বলি, একটা কথা বারবার মনে রাখবেন যে পুরো ভারত, সর্বভারত বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে যদি সমর্থন করে, আওয়ামী লীগকে সমর্থন করে। সব রাজনৈতিক দল
ভারতের জনগণ সবাই আওয়ামী লীগকে সমর্থন করে। বিএনপির উপর, তারেক রহমানের উপর কিন্তু ভরসা করে না। ভারত সরকার এই নেগোসিয়েশন যদি করে থাকে, এটা সাময়িক ব্যবস্থা। চূড়ান্ত জঙ্গি গোষ্ঠীর হাতে বাংলাদেশের শাসন ক্ষমতা না যাওয়া থেকে অন্ততপক্ষে এই মুহূর্তে যদি বলি যে ভারত সরকার আরেকবার বাঁচিয়ে দিল, আমরা এই বাঁচিয়ে দেওয়াটাকে স্বাগত জানাই, বিরোধিতা না করি। আগে দেখি, অপেক্ষা করি, দেখি কি ঘটছে। আমরা শুরুতে অবশ্যই স্বাগত জানাবো, যদি দেখি বডি ল্যাঙ্গুয়েজ খারাপ তখন আমরা বিরোধিতা করব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন,